আমি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আবারও বলি, আমি এই যে গাছটা আমার হাতে দেখছেন, এই গাছটা কিন্তু সহজেই বাংলাদেশে আসে নাই। এই গাছটা আমি এককভাবে আমি চীন থেকে এনেছিলাম 2014 সালে, এবং আমি আমার ল্যাগেজে করে এই গাছটা যখন আনি, আমাকে এয়ারপোর্টে গাছটা আটকিয়েছিল ইমিগ্রেশনে। তখন এই গাছটা আমি এরকম করে আমি তখন খেয়ে দেখাইছিলাম যে এই গাছটা আমার খাবার, যখন এই গাছটা আমাকে যেন তারা ছেড়ে দেয় রিকোয়েস্ট করেছিলাম। তো তারা মনে করেছে হয়তো আমি কোনো হার্বাল জিনিস খেয়ে হয়তো জীবন ধারণ করি। সেই গাছটার নাম জারা, আসলে জারা তো গাছের নাম নয়, যারা আমার মেয়ের নাম। আমি এই গাছটাকে সেভাবে আমার সন্তানের মতো মানে দরদ দিয়ে আমি এনেছিলাম চীন থেকে 2014 সালে। এবং আসার পরে পরে প্রথম দিকে সেই গাছের কাটিং এনেছিল আমার কাছ থেকে, এরকম অনেককে আমি দিয়েছিলাম। আমি আপনাদেরকে বলি যে এই গাছটা মূলত এটা নেপিয়ার হাইব্রিড এবং আফ্রিকান বাজরা গাছের সাথে এটার টিস্যু কালচার করে সংকরায়ন করে এই গাছটা করা হয়েছে। চীনে এই গাছটা আমি দেখেছি যে তারা পাহাড়ের পাদদেশে এই গাছ হয়, এবং বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে ওখানে কাছে এরকম তারা এই গাছটা কাকরের মতো মাটি, সেখানে এই গাছ হয়। এই গাছের আরো বৈশিষ্ট্য রয়েছে, এই গাছ বর্ষাকালে বৃষ্টির পানিতে গাছ নষ্ট হয় না। এই গাছের মধ্যে আপনার প্রোটিন পার্সেন্টেজ প্রায় 14 থেকে 16। সেই হিসাবে এই গাছটা 5% জমিতে আপনি যদি সঠিকভাবে আপনি পরিচর্যা করেন জমি, তাহলে 5% জমিতে আপনি গাছ চাষ করে একটা গাভী পালা যাবে। যারার সাথে কম্পিটিশন করে জামরার ধারে গাছে দাঁড়ানোর মতন আর কোনো ঘাস বর্তমানে বাংলাদেশে চাষ হয় না। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি নারায়ণগঞ্জ জেলা 2500 উপজেলার ব্রাহ্মণদি ইউনিয়নের গ্রামের নাম কি? লেঙ্গুরদি গ্রামে। আমার পাশে দেখতে পাচ্ছেন একজন খামারি ভাই, নাম আছে আরিফুর রহমান। আমরা আজকের এই যে পিছনে যে ঘাস আছে, জারা ঘাসটা নিয়ে একটু প্রতিবেদন করব। বন্ধুরা, যারা গরুর খামার করে হিমশিম খাচ্ছেন গোখাদ্যের দামের কারণে, তাদের জন্য বলবো যে আপনারা যদি কেউ জারা ঘাস চাষ করেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হবে। তা আমরা এই যে আরিফ ভাই আপনি কি করতেন? আমি আসলে প্রথমে ব্রয়লার মুরগির খামার করতাম, লেয়ার। এরপর আমার কাছে মনে হয়েছে যে না, আসলে ডেইরিতে যাওয়া দরকার। ঠিক আছে, এরপরে ডেইরিতে ঢুকলাম। মানে সংক্ষেপে বলতেছি আর কি। ডেইরিতে 2014 সালে আমি কমার্শিয়াল শুরু করি 2টা গরু নিয়ে। এখন পর্যন্ত মোটামুটি এখন আমার খামারে প্রায় 36টা আছে, আর এর মধ্যে এই 10 বছরে আমি 22টা গরু বিক্রি করছি। এখন যখন আপনার এরকম একটা সময় যাইতো, ঘাসের খুব সংকট ছিল, মানে যে কোনো ঘাসে প্রোডাকশন পাইতাম না, লেবার কস্টিং বেশি হইতো, নিজে গেলে সময় বেশি লাগতো। তখন জহির স্যারের ট্রেনিং নিলাম। ট্রেনিং নেওয়ার পরে স্যার আমাদেরকে কিছু কাটিং দিল। মানে আসলে কাটিংটা আসলে আমাদের কতগুলো কাটিং দিয়েছিল? 200 কাটিং দিছিল। সেই 200 কাটিং থেকে আপনি এখন কত বিঘা জমিতে? এখন 200 কাটিং থেকে আমি পর্যায়ক্রমে সেটা বিস্তার করতে করতে এখন 110 বিঘা জমিতে আমি জারা ঘাস চাষ করতেছি। এই ঘাস সেল করেন? জি, আমি কাটিং সেল করেন? কাটিং সেল করি। বন্ধুরা, আপনারা যারা কাটিং নিতে চান, আমাদের এই আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। পুরো ভিডিও জুড়ে কিন্তু আরিফ ভাইয়ের মোবাইল নাম্বারটা লেখা থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। একটা কথা বলি, জারা ঘাস আমাদের ডক্টর জহির ইসলাম স্যার আছেন, জারা ঘাসের এটা আমাদের একটা আশীর্বাদ হিসেবে। ঠিক আছে, তো এখন বিস্তারিত ভাবে ডক্টর জহির ইসলাম এই ঘাস নিয়ে এবং আমাদের আরিফ ভাই দুজন মিলে কথা বলবেন। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন, তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন আপনাদেরকে নিয়ে আসছি আমার সফল উদ্যোক্তা জনাব আরিফুল ইসলাম, তার এই ঘাস ক্ষেত, বিশেষ করে জারা ঘাসের যে তার বিপ্লব করেছে সেই অঞ্চলে এই ঘাস ক্ষেত দেখার জন্য। এখানে 45 বিঘা জমিতে ঘাস রয়েছে, এর বাইরেও তার আরেকটা ল্যান্ড আছে, সেখানে 45 বিঘা জমিতে রয়েছে, এবং অন্য জায়গাতে তার 10-12 বিঘা জমিতে, মোট 112 থেকে 13 বিঘা জমিতে তার জারা ঘাসের বাগান রয়েছে। এবং এসব এই গাছ সে এলাকার মানুষকে সে বিতরণ করে, বিক্রয় করে, নিজের খামারে খাওয়ায়। তা আমরা ঘাস ক্ষেত দেখবো এবং আপনাদের সঙ্গে জারা ঘাসের উপকারিতা, জারা ঘাসের গুণাগুণ এবং জারা ঘাসের যে বহুমাত্রিক ব্যবহার, এটা নিয়ে আলাপ করবো। আরিফ কিভাবে জারা ঘাস থেকে উপকৃত হয়েছে সেগুলো আমরা জানবো। চলুন আমরা ঘাস ক্ষেত দেখি। ঘাসের যোগাযোগ ব্যবস্থাটাও ভালো আছে, কারণ গাড়ির জন্য আর কি। এই জায়গা দিয়ে যায় ঘাসটা? জি স্যার। জি, এখানে বর্ষাকালে কতটুকু পানি উঠে? এই তো অল্প 2 ফিট মতো। 2 ফিট পানি উঠে। 1.5 ফিট 2 ফিট, 1.5 থেকে 2 ফিট পানি উঠে। কতদিন পানিটা থাকে? এই স্যার 1-1.5 মাস থাকে বা 2 মাস। ফাইন।
তো আমরা এখানে দেখি এই গাছটার বয়স কত হয়েছে? স্যার এটা 40 দিন হয়েছে। 40 দিনের গাছ না? জি। ফাইন। তো আপনারা দেখছেন প্রিয় দর্শক, যেটা 40 দিনের জারা ঘাস। জারা ঘাসের বিশেষত্ব রয়েছে অনেক। আপনারা এই জায়গাটা আসলে এটা একটা নিচু জায়গা, এটা চর অঞ্চলের মতো। এই এলাকাতে আপনাদেরকে আগেই বলেছি, এটা 2500 উপজেলার গ্রামের নাম হচ্ছে লেঙ্গুরদি গ্রাম। তো এই গ্রামে তাকে যখন আমি ট্রেনিং করার পর গাছ দিয়েছিলাম, সেই গাছটা রোপণ করেছিল, অল্প কাটিং নিয়ে এসেছিল 200 কাটিং। তার থেকে আজকে তার এখানে 112 বিঘা 13 বিঘা জমিতে তার গাছ হয়েছে। যেমন এই জমিটার মধ্যে আপনার বর্ষাকালে কতটুকু পানি থাকে? 1-1.5 ফিট। 1-1.5 ফিট পানি উঠে। এটা 1.5-2 মাস পানিটা থাকে, কিন্তু গাছ নষ্ট হয় না। এবং অন্য যে কোনো গাছ, বিশেষ করে নেপিয়ার হাইব্রিড বা পাকচং, এগুলো কিন্তু বর্ষাকালে পচে যায়, কিন্তু এই গাছটা পচে না। এবং এই গাছটি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যেটা যে কোনো আবহাওয়া হয়, শীতকালে ওইটা পাবেন আপনি, গ্রীষ্মকালে পাবেন, বর্ষাকালে পাবেন, সারা বছরের 6 ঋতুর বাংলাদেশে সবসময় এই গাছ পাবেন। অন্যান্য ঘাসের মতো এই গাছ না, এই গাছের মধ্যে আপনার প্রোটিন পার্সেন্টেজ প্রায় 14 থেকে 16। তুমি কিরকম ফলন পাচ্ছ এখানে? স্যার আমার বিঘাতে গত 4 দিন আগে কাটছি, কাইটা মাপছি 9 টন মতো ঘাস পাইছি প্রতি বিঘাতে, এক কাটিং এ। অর্থাৎ যেহেতু তুমি গাছ বিক্রয় করো, কাজে তোমার মাপতে হয়, তাই তো? জি। কোথায় বিক্রি করো এই গাছগুলো? এটা স্যার বন্দর এসএস কেটেল, তারপর হচ্ছে ড্রাগন এগ্রোতে, এইসব খামারে আমি দিই আর কি। আশেপাশে কয়টা খামার তোমার গাছ নেই? আমার 4টা খামারে স্যার কন্টিনিউ ঘাস লাগে, সারা বছর নেই। আর বিগ ফার্ম, বড় খামার? হ্যাঁ, বড় খামার। একটা খামারে স্যার 5 টনের মতো দৈনিক লাগে। আচ্ছা আচ্ছা, এটা কোথায়? এটা এসএস কেটেল, বন্দর, দাসের গাঁও। তাদের গরু আছে কতগুলা? 600 প্লাস। তোমার গাছ না 20 টন নেই? 5 টন তোমার কাছ থেকে? 5 টন নেই রেগুলার? আমার কাছ থেকে কিছু নেই, অন্য জায়গা থেকে কিছু নেই আর কি, মিলে। তোমার কাছ থেকে কয় টন নেই? আমার কাছ থেকে মাসে 20 টন নেই। মাসে 20 টন? আচ্ছা আচ্ছা, অন্যরাও নেই। আর ড্রাগন এগ্রো নেই 30 টন মাসে। তাহলে মাসে 50 টন গাছ তো ভাই দুইটা ফার্মে নিচ্ছে না? এছাড়া তোমার যারা লোকাল ফার্মার, তারা কি তোমার এখানে গাছ নেই? হ্যাঁ, আমার কাছে প্রায় আরো 60 টনের মতো, সর্বমোট মাসে 100 টনের মতো গাছ নেই। 100 টন গাছ যায় তোমার প্রতি মাসে? তো কখনো তোমার ক্রাইসিস হয় না গাছের? এমন হয় না যে তুমি গাছ দিতে পারো না, এরকম হয়? মানে এখন আপাতত হয় না, ঠিক আছে। এক সময় হইতো না? এক সময় হয়তো। এটা তুমি গাছ কেটেছো না, গোড়াগুলা? জি স্যার। তুমি এটাকে আরেকটু গোড়া থেকে কাটবা, হ্যাঁ, একদম প্লেন, একদম। তুমি যেটা কাটবা, বসো দেখাচ্ছি, তুমি একদম মাটির লেভেলে কেটে ফেলবা। মাটির লেভেলে? এই দেখো মিষ্টি, এই যে রস। আজকে কাটছো নাকি এটা? এটা কয় 2-3 দিন আগে কাটছে। অনেক পিঁপড়া ঘুরতেছে, যে এরা একটু মিষ্টি গাছ আর কি, এর রসটা অনেক মিষ্টি। তো তুমি আমাদের বলো, যে যারা গাছ করাতে তুমি তোমার কি পরিবর্তন আসছে, বা তুমি এই গাছটা থেকে কি পাইলা? তুমি নিজে বলো। আমি তো আসলে এই গাছের কাছে দাঁড়াই, কারণ এই গাছ তো আমার একেবারে হৃদয়ের সাথে, আমার জীবনের সাথে মিশে আছে। কারণ বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ খামারির আস্থার এবং উন্নয়নের প্রতীক হচ্ছে, উন্নয়নের ভিত্তি হচ্ছে এই গাছ। আর যারা গাছটা আমি যখন করতেছি, আপনার কাছ থেকে 200 কাটিং ট্রেনিং নিয়ে, আপনার কাছে 200 কাটিং নিয়ে শুরু করলাম। এর আগে যে গাছ করতাম, তা বিক্রি করা তো দূরের থাক, আমার খামারের চাহিদা মিটাতে পারতাম না। স্যার যখন আপনি গাছের কাটিং দিলেন, আনার পর যখন ব্যাপক আকারে শুরু করলাম, তখন স্যার মানে প্রোডাকশন এত হিউজ পরিমাণ। আমার বছরে স্যার 8 থেকে 9টা কাটিং দেওয়া যায়, এর মধ্যে 60 থেকে 70 টন ঘাস পাওয়া যায় বিঘা প্রতি। আচ্ছা। আর আমি স্যার গতকালকে 1 ঘন্টা ঘাস কাটছি 1 টন, একাই। ঠিক আছে, তাহলে আপনি চিন্তা করেন স্যার, যে একটা লেবার 1 টন ঘাস কাটতে পারে ঘন্টায়। 3 ঘন্টা ঘাস কাটলে 3 টন, তাহলে তার যত বড় খামারি হোক মোটামুটি ব্যাপার দরকার হয় না। লেবার স্যার কস্টিং। কখনো এই গাছ দিয়ে তুমি সাইলেজ তৈরি করছো? হ্যাঁ, সাইলেজ করছি। এই গাছে করছি, ভুট্টার সাইলেজও করছি। কেমন করছে সাইলেজ তোমার? স্যার খুব চমৎকার স্যার। আমি 6 মাস পরে, আমরা যখন শীতকালে ক্রাইসিসের সময় ঘাস খাওয়াইছি, তখন দেখা গেছে দুধের মোটামুটি ঘনত্ব বাড়ছে, প্রোটিন, দুধের মানে সেন্ট, ফ্লেভার, স্বাদ সবই। আর আমার দুধের স্যার পুরা উপজেলা ভিত্তিক একটা আলাদা একটা চাহিদা আছে, যেটা মানে আমার দুধ। গাছ করো এখানে, এলাকার মানুষ কোনো গাছ করতে বাধা দেয় তোমাকে, বা কোনো নেতিবাচক প্রভাব আছে? না, এমনি বাধা দেয় না, কিন্তু যখন আমাদের কদিন আগে স্মার্ট কৃষি একটা প্রোগ্রাম গেছিল, তখন আমাদের নারায়ণগঞ্জ জেলার ডিসি মহোদয় মাহমুদ স্যার আসছিল, তা উপজেলায় কৃষি অধিদপ্তর স্মার্ট কৃষি প্রোগ্রামে আসছিল। আসার পরে মানে আসলে যার যার সেক্টরে তার কথা বলে, আমাদের কৃষি অফিসার বলতেছে যে আরিফ তো আমাদের ফসলের জমিনে সব ঘাস করতেছে, তাহলে আমরা ধান বা অন্য শস্য পাবো কোথায়? তখন আমাদের কৃষি আপনার জেলা মহোদয় স্যার
এই জেলা প্রশাসক মহোদয়। জেলা প্রশাসক মহোদয় স্যার বলতেছে যে তাহলে তার কাছ থেকে শোনো সেই কি আসলে কি লসে আছে না লাভে আছে, কৃষি তো সে তো কৃষির মধ্যে আছে, গরু তো কৃষির মধ্যে আছে। এক্স্যাক্টলি। পরে স্যার বলতে পরে আমি বললাম, আমার কথা শুনলো যে স্যার বললাম যে আমি ধানের থেকে 4-5 গুণ ও এর চেয়েও বেশি স্যার আমি প্রফিট পাই, তাহলে আমি ধান করবো কেন? ধান যতটুকু প্রয়োজন অন্য কেউ করবে। আমি এই বিষয় নিয়ে স্যারের কাছ থেকে যতটুকু শিখছি বা আমার অভিজ্ঞতা হয়েছে, আমার প্রফিট মনে হইতেছে, তাহলে আমি ঘাসই করি। হ্যাঁ স্যার, এই গাছটা মানে খুবই সফট, ঠিক আছে, যতই সময় যাক কিন্তু সফট, এবং সুগার মানে মিষ্টি অনেক বেশি। অনেক স্যার বাচ্চারা এসে উখের মতো কামড়ায়। আমি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আবারও বলি, আমি এই যে গাছটা আমার হাতে দেখছেন, এই গাছটা কিন্তু সহজেই বাংলাদেশে আসে নাই। এই গাছটা আমি এককভাবে আমি চীন থেকে এনেছিলাম 2014 সালে, এবং আমি আমার ল্যাগেজে করে এই গাছটা যখন আনি, আমাকে এয়ারপোর্টে গাছটা আটকিয়েছিল ইমিগ্রেশনে। তখন এই গাছটা আমি এরকম করে আমি তখন খেয়ে দেখাইছিলাম যে এই গাছটা আমার খাবার, যখন এই গাছটা আমাকে যেন তারা ছেড়ে দেয় রিকোয়েস্ট করেছিলাম। তো তারা মনে করেছে হয়তো আমি কোনো হার্বাল জিনিস খেয়ে হয়তো জীবন ধারণ করি, সেই জন্য তারা এয়ারপোর্ট থেকে আমাকে তারা অনুগ্রহ করে এটা ছেড়েছিল। কারণ আপনারা জানেন যে একটা দেশ থেকে আরেকটা দেশে কোনো কৃষি পণ্য বা কোনো বীজ বা কোনো চারা বা ঘাস নিতে হলে কোয়ারেন্টাইন একটা আছে, সেই অনুযায়ী সেই দেশ সেটাকে বাধা দেয়, আনতে দেয় না, আমরাও দিব না। কিন্তু আমি এটা তাদেরকে কনভিন্স করে এনেছিলাম এয়ারপোর্টে। তো ইউএস সোলজাররা থাকে এয়ারপোর্টে, আপনারা জানেন, তারা তখন আমাকে অ্যালাউ করেছিল যে ঠিক আছে নিয়ে যাও। তো আমি তখন আমি 200 কাটিং এনেছিলাম, এনে আমি প্রথম গাজীপুরে আমাদের নিজস্ব প্লটে এই কাটিং থেকে আমি চারা তৈরি করি। তারপরে সেখানে আমরা 24 বিঘা জমিতে গাছ চাষ করি, এখনো সেখানে গাছ রয়েছে। তার থেকে যত লোক আমার এখানে ট্রেনিং করে তারা প্রত্যেকেই এই গাছের কাটিং আমি 200 করে কাটিং দিই। এভাবে দেখা গেছে যে আমার এখানে প্রায় এই গাছ আনার পরে হাজার হাজার মানুষ, অগণিত মানুষ যারা ট্রেনিং করেছে। এখন আমার 181তম বেচ চলছে আর কি। প্রতি বেচে 30 থেকে 35 জন করে উদ্যোক্তা থাকে, এরকম আরিফদের মতো এরকম যুবক, কর্মপ্রত্যাশী, শিক্ষিত বা বেকার বা অশিক্ষিত যুবক যারা ট্রেনিং করে, তাদেরকে আমরা ন্যাশনাল লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আমরা ট্রেনিং করাই, এবং সেই ট্রেনিং সেন্টার থেকে তারা ট্রেনিং শেষে এই গাছের কাটিং নিয়ে আসে। সেরকম আরিফ এনেছিল। আপনাদেরকে আমি যা দেখাচ্ছি যে এই গাছের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে তারপরে এই গাছটা এনে আমি এই গাছটার নাম আসলে এরকম না, এই গাছটার নাম আমি আমার মেয়ের নামে রেখেছি। আমার মেয়ের নাম যারা, যেখানে যারা গাছের জনক বলতে পারেন, বা যারার জনক, যেহেতু আমি যারা গাছটা আমি নিজে উৎপাদন করেছি, বিতরণ করেছি। আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষকের তাদের হাসির মানে উৎস এই গাছ, তাদের উৎপাদন খরচ কমেছে। এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর এই গাছ হয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, যদি সব ঋতু আমরা দেখি না, কিন্তু ঋতু তো রয়েছে। এবং এই গাছটা হচ্ছে যে আপনার দেখা যায় যে 15 থেকে 20 ফিট 22 ফিট উচ্চতা হয়। আমার এখানে 24 ফিট পর্যন্ত উচ্চতা হয়েছে গাছ। আপনারা দেখেছেন যে দুতলা ভবন, সেটা ছেয়ে চলে গেছে গাছ, আমাদের রেকর্ড আপনারা দেখছেন বা ভিডিওতে দেখছেন। তো এই গাছের মধ্যে যেমন কাটিং করে প্রতিটা গিট থেকে একটা গিট থেকে আরেকটা গিট পর্যন্ত এটা কাটিং হয়। 1 2 3 4 5 6 7 এনে 7টা কাটিং হবে এই গাছটা। এটা বয়স কত হয়েছে? 45 দিন, 45 ডেজ, 45 দিনে এই গাছ হয়েছে। এবং এটার যে ফলন, এটা ঈর্ষান্বিত ফলন, এরকম ফলন বাংলাদেশের অন্য কোনো ঘাসের মধ্যে হয় না। আমাদের গাছ মূলত যে গাছগুলো রয়েছে, নেপিয়ার, পাকচং, দুর্বা গাছ আছে, অন্যান্য গাছ আছে আমাদের, জাম্বু, পারা, জার্মানি, সব গাছ রয়েছে, কিন্তু ওইগুলোর ফলন এত বেশি না। এই গাছের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এই গাছ আপনার এই গাছটা হলো যে তার, আমি যারা দেখাচ্ছি আপনাকে, যেমন এই গাছটার সুগার যেটা আর কি, অর্থাৎ এটার মধ্যে চিনির পরিমাণ প্রায় 25 থেকে 30% হয়। আমরা দেখুন অনেক মোটা গাছ। তারপরে এটার ফাইবার, যেটা গাছের মধ্যে ফাইবার 28 থেকে 30% হয়। সচরাচর অন্য যে কোনো গাছের মধ্যে আমাদের দেশীয় গাছ যেগুলো রয়েছে, বা পাকচং, নেপিয়ার বা অন্যান্য হাইব্রিড গাছ, সেগুলি দেখা যায় যে 12 থেকে 15% ড্রাই ম্যাটার থাকে, আর 80%ই প্রায় পানি থাকে। বা একটা গাছের মধ্যে প্রায় 80 থেকে 85% পানি থেকে, বাকি অংশ ফাইবার থাকে, বা ফাইবার মানে আঁশ থাকে। বাট এই গাছের মধ্যে 25 থেকে 30% আঁশ রয়েছে। আর একটা বিষয় আছে এই গাছের মধ্যে, এই গাছের মধ্যে বলছি যে আপনার প্রোটিন পার্সেন্টেজটা অনেক বেশি, ক্রুড প্রোটিন বলে আর কি। এই ক্রুড প্রোটিন প্রায় 14 থেকে 16% বা 18% পর্যন্ত হয়ে যায়। এটা গাছের বিভিন্ন বয়সের ক্ষেত্রে তারতম্য হয়। আর এই গাছের মধ্যে 1% ফ্যাট আছে, ফ্যাট, যে কারণে গরুকে খাওয়ানোর পরে দুধের ফ্যাট পার্সেন্টেজ বাড়ে, দুধ সুস্বাদু হয়। এবং গাছের মধ্যে যেহেতু চিনি আছে প্রচুর পরিমাণে,
যে কারণে দুধের সেন্ট খুব ভালো হয়, দুধ ভালো। ঘন হয়। এবং এই ঘাস আপনি একটা গরুকে 15 থেকে 20 কেজি বা 25 কেজি পরিমাণ খাওয়াইলেই চলে। এই ঘাসটাকে আপনি সাইলেজ করে রেখে দিতে পারেন, অন্য কোনো ঘাস দিয়ে সাইলেজ হয় না, নেপিয়ার বা অন্য কোনো ঘাস দিয়ে সাইলেজ হবে না, বাট এই ঘাস দিয়ে সরাসরি সাইলেজ হয়। তবে সাইলেজ করে আমি আমার অনেক ফার্মার আছে তারা শুধু সাইলেজ করে রেখে দেয়, সারা বছর সাইলেজ খাওয়ায়। আমার আরো অনেক ফার্মার আছে যারা এই ঘাস সারা বছর খাওয়ায়, ফেটেনিং এর কেটেল, তাদেরকে দানাদার খাবার খাওয়ানোর প্রয়োজন হয় না, শুধু এই ঘাস খাওয়াই, যেহেতু এতে প্রায় 16% প্রোটিন থাকে, কাজে গরুর খাবারের 16%-এর উপরে প্রোটিন লাগে না। লাগে না। সেই কারণে এই ঘাস দিয়ে আপনি গরুকে দানাদার খাবার না খাওয়াই যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষ করেন, তাহলে আপনি এই ঘাস দিয়ে আপনি গরুর লালন পালন করতে পারেন। এই ঘাসে প্রতি কেজিতে এই পাতার দিকে আর এটা ভালো হবে নাকি গোড়ার দিকে? এটা গোড়ার থেকে একদম, গোড়ার থেকে দেখেন গোড়া, এটা গোড়ার থেকে একদম গাছের ডগা পর্যন্ত সর্বত্র এটা হলো, এটা পুষ্টিগুণ সমৃদ্ধ, এবং এটার মধ্যে গাছের যে পুষ্টিগুণ থাকার দরকার, বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল, সেটাই গাছের মধ্যে রয়েছে। জমি ঘাস খাওয়ালে গরুর জন্য ভালো হবে নাকি? এই গাছটা যেহেতু নরম, বয়সের সঙ্গে নর্মালি যেটা হয় যে ওর গাছটা যেমন, এই গাছটা 40 দিন হয়েছে বলছে, 40 দিনে এটা উপযুক্ত সময়, গুড টাইম এটা। আপনার 35 থেকে 40 বা 45 দিন এই গাছটা কাটলে এটা ভালো হয়, এবং এটার যেটা হয় যে খুব সুঠাম হয় গাছটা আর কি। আমার হাতে যে গাছটা আসে, এটার বয়স কত বলছেন? 45 দিন। 45 দিন। তো এটা আরেকটা ফলন হলো যে বিশেষত যেটা ফলন অত্যাধিক বেশি আর কি। যেমন আপনি এই গাছের ফলন হলো বিঘা প্রতি প্রায় মানে 75 থেকে 80 টন হয়। সেটা। তা আপনি কিরকম পেয়েছেন রফিক? আরে আমি স্যার পেয়েছি 70 থেকে 72 টনের মতো পেয়েছি। 72 টন পেয়েছেন। জি। তবে যদি জমি বেঁধে এবং জমির ফসল যদি আপনি গোবর সার প্রচুর পরিমাণে দেন, তাহলে ফলন বাড়বে। আপনি দেখছেন যে একটা ওই কুশি বলেন আর কি, যেখানে গুনলে হয়তো 30-40টা কম হবে না, 50টা কম হবে স্যার। 50টা বেশি হবে। এখন একটা গুনে দেখেন। হ্যাঁ, এটার মধ্যে অনেক পরিমাণে খুশি হয়েছে, মানে যে শিকড় গজাইছে এবং তার থেকে আসছে। একটু দ্রুত 1 করেন। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37। দেখা যাচ্ছে প্রায় 37টা। এই গাছটা আপনি লাগাইছেন কত আগে? এটা দ্বিতীয় কাটিং। সেকেন্ড কাটিং এ আপনার হ্যাঁ, second 37টা। অ্যারাউন্ড দেখবেন যে থার্ড কাটিং হয়তো এই 37 দ্বিগুণে 74টা কুশি ছাড়বে, অর্থাৎ শতাধিক কুশি ছেড়ে যায় এই গাছটা। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই গাছ আপনার শুধুমাত্র এই গাছ দিয়ে আপনি গরু লালন পালন করতে পারেন। গাছের ফলন অত্যাধিক, যেমন আমাদের অন্যান্য গাছ বিঘা প্রতি 15 থেকে 20 টন বা কোনোভাবে এর চেয়ে বেশি হয় না, হ্যাঁ, কিন্তু এটা 70 থেকে 80 টন পাবেন প্রতি বছরে। আর একটা হচ্ছে যে আপনি এই গাছটা যদি সারা বছর পাচ্ছেন, এবং অন্য কোনো দানাদার খাবার ছাড়াই আপনি গাভী লালন পালন করতে পারেন, আপনি গরু পালতে পারেন। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই ঘাস আপনি যখন গরুকে খাওয়াবেন, বিশেষ করে যে সমস্ত ক্যাটেল দুধের জাত আর কি, যেগুলো প্রজনন স্বাস্থ্যের কথা বলছি, বকনা গরু বা ষাঁড় গরু, তাদের প্রজনন স্বাস্থ্য খুব ভালো থাকে, বিশেষ বাচ্চা ধারণ ক্ষমতা বাড়ে। এবং ঘাসের মধ্যে ভিটামিন ডি থাকে, এ এবং ডি। ভিটামিন এর রিসোর্স হচ্ছে এই ঘাস, যেমন আমরা এটা কোনোভাবেই অন্য জায়গা থেকে পাই না। এ এবং ডি সূর্যের আলোর সংশ্লেষণের মাধ্যমে হয়, কিন্তু যদি আমি এই কাঁচা ঘাস খাওয়াই, সবুজ ঘাস বিশেষ করে যারা, এতে প্রচুর পরিমাণে থাকে। যেমন রফিকের খামারে আমরা গিয়েছিলাম, আমরা জেনেছি যে সে বলেছে যে তার 10 বছরের 10টা প্রতি ক্যাটেল থেকে একটা করে বাচ্চা হয়েছে। এটা প্রধান কারণ হচ্ছে যে এই ঘাস খাওয়ানোর কারণে তার গরুর ভিতরে মানে পেরি ওভারিয়ান ফ্যাট যেটাকে বলে আর কি, বা যেটা হলো যে প্রজনন স্বাস্থ্যের জন্য যেটা বড় সমস্যা হয়, যে ওভার গরুরকে দানাদার খাবার দেওয়ার কারণে বেশি করে বা ন্যাচারাল ঘাস না খাওয়ানোর কারণে গরুর শরীরের মধ্যে যেটা ওভারি থাকে, যারা ডিম্বাণু, সেই ডিম্বাণুর চারদিকে ফ্যাট জমে। তো সেই ফ্যাট গুলা এই ঘাস খাওয়াইলে হয় না। এবং গরুগুলা খুব স্মার্ট থাকে, লং টাইম গরু বাচ্চাতে একটা গরুর থেকে আপনি 10টা 12টা 15টা বাচ্চা পাইতে পারেন, তাও গরুর স্বাস্থ্য নষ্ট হবে না, মনে হবে যে ইয়ং ক্যাটেল। তো আমি কেউ যদি বলেন যে কতটুকু ঘাস লাগে একটা গরুর জন্য, তো একটা গরুকে আপনি 25 থেকে 30 কেজি ঘাস খাওয়ালে আর দানাদার খাবার প্রয়োজন পড়ে না আর কি ঘরে, এটা মিডিয়াম সাইজ ক্যাটেলকে। গাভীর জন্য 700। সেই হিসাবে এই গাছটা 5% জমিতে আপনি যদি সঠিকভাবে আপনি পরিচর্যা করেন জমি, তাহলে 5% জমিতে আপনি গাছ চাষ করে একটা গাভী পালা যাবে। কিন্তু অন্য কোনো গাছ 20% জমিতে করে আপনি পাবেন না। আরেকটা সবসময় গাছ পাবেন না। এই গাছটা যেমন 30-35 দিনে কাটা যায় বা 40 দিনে কাটা যায়, অন্য গাছ তো 2 মাস 2.5 মাসে কাটা যায় না। এবং অন্য গাছের মধ্যে আপনার সেরকম পুষ্টিমান আপনি পাবেন না। কাজে অনেক দিক থেকে এই গাছের উপকার, সময়টা অনেক সেফ হয়।
সময় সেভ, অর্থ সেভ, লেবার সেভ। লেবার সেভ। আচ্ছা, আপনি রফিক বলেন তো যে এই গাছ চাষ করে আপনি কি করেন? মানে আপনি তো 100 বিঘা জমির গাছ তো আপনার নিজের লাগে না, তো আপনি গাছটা কোথায় কাদেরকে দেন, তারা কিভাবে লাভবান হচ্ছে একটু বলেন, একটু ফ্রেশ করে বলেন যাতে অন্যরাও বুঝতে পারে। আসলে আমি আমার তো 110 বিঘা জমিতে ঘাস আর নিজের প্রয়োজন হয় না, তাহলে বাকি যে আমার খামারে খাওয়ানো পর যে অতিরিক্ত ঘাসটা থাকে ওইটা আমি বিক্রি করে দিই। কারণ অনেক খামারিরা আছে ঘাসের জন্য গরু পালা বন্ধ করে দিচ্ছে, তারা আসলে ঘাস মানে চাষ করতে অভ্যস্ত না, জমি পায় না। আমাদের যেহেতু অতিরিক্ত এদিকে আমাদের এলাকায় ল্যান্ড আছে, সেই জমিগুলো আমি ব্যবহার করে ঘাস চাষ করে খামারে পৌঁছে দিচ্ছি। তারা সহজে গরু পালার প্রতি একটা উৎসাহ জাগছে যে আসলে ঘাস টাকা হলে ঘাস খামারে থেকে পাইতেছি। ঠিক আছে, আর আমার আমার সেটা দিতে মানে সুবিধা হচ্ছে এটাই যে আমিও মোটামুটি ভাবে ঘাস চাষ করে লাভবান হচ্ছি এই জন্য। কারণ এটা কস্টিং খরচও কমানো যায়, সময় কম লাগে, ঠিক আছে, প্রোডাকশন ভালো হয়, আর খামারিরা অনেক উপকৃত হচ্ছে। অনেক খামারি আছে ঘাসের জন্য, বিগত 2 মাস আগে আমার এক খামারি বলতেছে তার গরুরে ঘাসের অভাবে দানাদার বেশি দিতে গিয়ে ফুড প্রয়োজন হয়েছে, এবং ডাক্তাররা সাজেস্ট করছে যে আপনি গরু বাঁচাতে হলে শুধু শুধু সবুজ ঘাস দিতে হবে। সে ওই ভদ্রলোক আমার অনেক রিকোয়েস্ট করে তার 1 মাসের জন্য ফুললি 1 মাস তার আমি ঘাস দিছি, বুকিং করছে 1 মাস। 1 মাসের জন্য, যে ভাই আমার এই ঘাস না দিলে আমার গরুগুলো 130টা গরু বাঁচানো খুব কঠিন হয়ে যাবে, অলরেডি 5টা গরু মারা গেছে। তো এই যে ঘাসের যে একটা ব্যাপক মানে প্রয়োজনীয়তা বা চাহিদা, ডাক্তাররা অন্য কোনো মেডিসিনের কথা বলে না, বলছে শুধু আপনি ঘাস দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ রফিক। আমি যেটা বললাম যে আপনি এই যে 100 বিঘা জমিতে আপনি গড়ে কত ঘাস পান মাসে, যে ঘাস সেল করেন, কত টন ঘাস সেল করেন? আমার এখন দেখা যাচ্ছে প্রতি মান্থলি 100 টন 110 টন সেল হচ্ছে, আর বাকিগুলো আমার খামারও প্রায় দেখা গেছে 50 থেকে 60 টন ঘাস লাগে আমার খামারে প্রতি মাসে। প্রচুর ঘাস আপনি খাওয়ান? হ্যাঁ, জি, আমি ঘাস বেশি খাওয়াই পরিমাণে, দানাদার খাবার কম খাওয়া, কম দেয়। এই ঘাস হচ্ছে যে প্রতি কেজিতে প্রায় 2 মেগাজুল এনার্জি আছে, অর্থাৎ 1 কেজি দানাদার খাবারের মধ্যে 10 মেগাজুল পরিমাণ এনার্জি থাকে। তাহলে 5 কেজি ঘাস সমান 1 কেজি দানাদার খাবার। তো 1 কেজি দানাদার খাবারের মূল্য হলো আপনার কোনোভাবেই যে তৈরি করে বাজারে তো 50-60 টাকার নিচে না, এটা হয়তো 40 টাকা যদি আমি ধরি, তাহলে 5 কেজি ঘাসের সমান 1 কেজি দানাদার খাবার। তো 5 কেজি ঘাস উৎপাদন করতে আপনার কত টাকা খরচ যায়? 10 টাকা খরচ হয়। অথচ আপনি 1 কেজি দানাদার খাবারের মূল্য 50 টাকা, প্রায় 40 টাকা সেভ। 40 টাকায় সেভ। কাজে খামার লাভ করতে হলে আপনাকে হিসাব করতে হবে, আপনাকে ইকোনমিক্স জানতে হবে, আপনাকে ক্যালকুলেশন করে খামার করতে হবে। অর্থাৎ যদি আপনি খামারে লাভ করতে চান, তাহলে অবশ্যই খামার ব্যবস্থাপনায়, খামার পরিচালনায় খামার একদম দক্ষ হতে হবে, স্মার্ট হতে হবে। আমরা যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে স্মার্ট কৃষক হইতে হবে, স্মার্ট ফার্মার হইতে হবে। কাজে আপনাকে সব হিসাবে আনতে হবে। যদি আপনি এই যে ঘাস করছেন, এখানে আপনার 45 বিঘা জমি, তাই না? এই জমির মধ্যে কতটুকু আপনার নিজের? এখানে এই জায়গায় নিচে না, সব সম্পূর্ণ লিজ। লিজে কত টাকা দেন বিঘা প্রতি? বিঘা প্রতি 4,500 টাকা। 4,500 টাকা, অর্থাৎ আপনি প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি আপনার এখানে 4,500 হিসাবে আসে। তা আপনি এখান থেকে গাছ বিক্রি করতে পারেন বছরে, আপনি হয়তো 8টা কাটিং হলে আপনি দেখেন যে বিঘা প্রতি আপনার যদি 70 টন করে ঘাস হয়, তাহলে হিউজ ঘাস, অনেক ঘাস। আমি এটা উৎপাদন খরচ কত করে আপনার গাছটার? 1.5 টাকা পরে উৎপাদন খরচ। আর বিক্রয় করেন আপনি 4 টাকা। 4 টাকা করে। তা আমি বলি যে এখানে বিঘা প্রতি আমি যদি 1 বিঘা হিসাব করি, তো 1 বিঘা জমিতে যে আপনি ধান চাষ করেন দুইবার ফলন দেয়, তাহলে আপনি হয়তো 40 মণ ধান পাবেন। 40 মণ ধান আপনি বিক্রি করতে হয়তো 45,000 টাকা বা 50,000 টাকা সেল করতে পারবেন 1 বিঘা জমি থেকে। বাট এখানে 1 বিঘা জমি থেকে তিনি 70 টন ঘাস যদি তার হয়, তাহলে যদি সে 4 টাকা করে বিক্রি করে, 4 7 28 2,80,000 টাকা। অর্থাৎ যেখানে আপনার এই গাছটা এবং ধান চাষে যে খরচ, এই চাষে কিন্তু খরচ না। ধান চাষে প্রচুর, যদি আপনি 50,000 টাকা সেল করেন, তাহলে 40 থেকে 45,000 টাকা আপনার পিছনে লেবার কস্ট, কাটা, মারানি, ধান হারভেস্টিং, সব ইরিগেশন লাগে। এখানে কিন্তু এত কিছু লাগে না। কাজে আপনি এখানে যদি আপনি 1 বিঘা জমি থেকে আপনি পাচ্ছেন 2,80,000 বা 3 লক্ষ টাকার ঘাস পাচ্ছেন, এবং একই সাথে এই ঘাস আপনার চাষ করা খুব সহজ, কারণ একবার লাগাইলেন এবং এটা বারবার হতেই থাকে, বারবার লাগাইতে হয় না। লেবার কষ্ট কম, মানে লেবার খরচ, শ্রমিক খরচ কম পড়ে। আর একটা বিষয় হচ্ছে যে এই ঘাসের যে উৎপাদন ক্ষমতা, এটা খুবই অসাধারণ। তার এখন আমরা দেখেছি সে এখন আপনি বলতে পারেন যে কোটিপতি সে, কারণ সে যদি 100 টন ঘাস প্রতি মাসে বিক্রি করে, 100 টন ঘাস মানে হিসাব করেন যে 1 টন ঘাস হলো 4,000 টাকা, তাহলে 4 লক্ষ টাকা প্রতি মাসে সেল করে। 4 লক্ষ মানে 12 মাসে 4 12 48 লক্ষ টাকা, 48 থেকে 50 লক্ষ টাকার ঘাস বিক্রি করে। তো 50 লক্ষ টাকার ঘাস বিক্রি, তার অন্য খরচ আছে, বাট 50 লক্ষ টাকা তো সে তার হাতে ক্যাশ টাকা আসতেছে, হয়তো উৎপাদন খরচ 1.5 থেকে 2 টাকা পরে। সেক্ষেত্রে আপনি একটু আগে শুনলেন যে কৃষি বিভাগ তারা বলেছে যে
ধানের জমি এতে ঘাস চাষ করছে। হ্যাঁ নিশ্চয়ই ধানের জমিতে ঘাস চাষ করতে হবে, কারণ ধান তো অন্য কেউ না কেউ করবে, ঘাস তো সবাই করবে না। করবেন। আর ঘাস হলো গরুর খাবার, এই ঘাস যখন গরু খাবে গরু দুধ দিবে, তার এটাও কৃষির অংশ। এবং আপনি দেখেন যে এখানে মাটির মধ্যে সে জৈব সার ব্যবহার করে। আপনার ধান চাষ করলে কিন্তু বহু ধরনের কেমিক্যাল অর্থাৎ বায়ো ফার্টিলাইজার ব্যবহার করতে হয়, রাসায়নিক সার ব্যবহার করতে হয়। এই গাছে কিন্তু সে শুধু গোবর ব্যবহার করে আর মাঝে মধ্যে ইউরিয়া সার ব্যবহার করে। দোআঁশ মাটিতে গাছটা ভালো হয়, তবে এই গাছ যে কোনো মাটিতে হয়, অন্য গাছের নিচে হয়, পুকুর পাড়ে হয়, বালি মাটিতে হয়, আপনার চরের মধ্যে হয়। আরিফ আপনি কাটিং বিক্রি করেন? জি স্যার, কাটিং বিক্রি করি। বছরে আমার মোটামুটি 2 থেকে 3 লক্ষ কাটিং বিক্রি হয়। যদি কারো কাটিং প্রয়োজন পড়ে আপনারা তার কাছ থেকে কাটিং নিতে পারেন, কারণ এই কাটিং এটা অরিজিনাল জারা গাছের কাটিং। যদি মনে করেন আপনি কাটিং কত করে বিক্রি করেন? 1 টাকা পিস বিক্রি করি। আপনি আশেপাশে কি মানুষকে দেন না? ফ্রিতে কাটিং দেই না, একদম ফ্রি দিবেন না, কারণ উৎপাদন খরচ আছে আশেপাশে। ঠিক আছে, আপনি যেটা হচ্ছে যে আপনি যদি টিকে থাকেন আপনি একদম ফ্রি দিবেন না, মানুষকে সহযোগিতা করবেন অন্যভাবে, যেমন আপনি দান খয়রাত করবেন, বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হবেন। কিন্তু তাকে যদি আপনি ফ্রি দেন তাহলে সে কিন্তু হয়তো 100, 200, 150 কিন্তু বাণিজ্যিক ভাবে করে, অবশ্যই আপনি মূল্য বোঝেন না। কারণ আমি এটা ফ্রি দিয়েছি, আমি যদি এটাকে বাণিজ্যিক ভাবে নিতাম আজকে আমি কোটি কোটি টাকার মালিক থাকতাম। আমি তো এই গাছটা আমি আপনাদের দিয়েছি যাতে আপনারা মানুষকে দেন। স্যার আমি এই গাছটা আমাদের যে 2021-22 সাল থেকে তো আমাদের প্রত্যেক বাংলাদেশ উপজেলা প্রাণী সম্পদের প্রদর্শনী হয়। আমি আপনার প্রদর্শনীতে একটা গাছের স্টল নেই, আর এই স্টল নেওয়ার কারণে আমি পুরো উপজেলা থেকে গাছের স্টল হিসেবে প্রযুক্তির দিক দিয়ে প্রথম পুরস্কার পাই আর কি। আচ্ছা ফাইন। এবং স্যার আমাদের উপজেলা থেকে যে স্যার সদর স্যার আছে, এবং উনি মোটামুটি ভাবে যে কোনো লোক খামারে ঘাসের কোনো বিষয়ে জানতে চাইলে বলতে চাইলে আমার নাম্বার দিয়ে দেয় বা আমার কাছে পাঠাই দেয়। আমি হয়তো 45,000 ট্রেনিং দিয়েছি, কিন্তু এই 45,000-এর সঙ্গে যদি একজন দুজন করে তৈরি করে 90,000 হবে, কিন্তু তৈরি করেছে একজন 20-30 জন করে। তাকে দেখে গ্রামে আশেপাশে মানুষ গরু পালে, তাকে দেখে মানুষ খামার করা শুরু করেছে। সে অনেক খামারকে টিকিয়ে রেখেছে, কারণ 100 বিঘা জমির ঘাস দিয়ে সে অনেক খামারে নিয়মিত সে ঘাস সরবরাহ করে। অনেক জায়গাতে আমি দেখছি, আমি অনেক দেশ ঘুরেছি, কোরিয়াতেও দেখছি আমি ঘাস, আপনার ফিলিপাইনে আছে এটা ঘাস। তারপরে আমি এটাকে দেখেছি থাইল্যান্ডে, আমি গাছ দেখেছি। থাইল্যান্ডে আমার একজন উদ্যোক্তা আছে, তার 500 কেটেল আছে। তাকে আমি বাংলাদেশ থেকে এই কাটিংটা দিয়েছিলাম। তার নাম হলো তাসলিমা বেগম, সে বাংলাদেশের মানুষ, কিন্তু সে আসলে মালয়েশিয়াতে তার খামার। মালয়েশিয়াতে সে বেসিক্যালি ডাক্তার, এবং থাইল্যান্ডে সে খামার করেছে। সে বাংলাদেশ থেকে এই গাছটা নিয়েছে আমার কাছ থেকে, এবং আমি জার্মানিতে আরেকজনকে আমি দিয়েছি গাছ। যারা ট্রেনিং করে তারা সবাই নিতে পারে, আমার মতো করে লাগেজে করে নিয়ে যায়। আমি বলে দিই এটা সহজ, কারণ এটা আটকে রাখার কিছু না। প্রযুক্তি এটা মানে বাধা দিয়ে রাখা যায় না, প্রযুক্তি আপন গতিতে মানে এক দেশ থেকে আরেক দেশ, এক মহাদেশ থেকে আরেক দেশ, মহাদেশে সারা পৃথিবী ছড়িয়ে পড়ে। কাজে আমি মনে করি প্রযুক্তিকে কেউ আটকে রাখবেন না, মেধাকে কেউ দাবায় রাখার চেষ্টা করবেন না। মানুষ যত শিখবে, যত জানবে, যত চর্চা করবে, মানুষের যে কল্যাণে সেটা লাগবে। কাজে আমিও সেটাই বলবো যে সকল ফার্মার আমার এই যারা গাছ চাষ করছেন তারা অন্যদেরকে যারা গাছ চাষ উদ্বুদ্ধ করবেন, যারাকে টিকিয়ে রাখবেন, যারা দিয়ে খামারকে সমৃদ্ধ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের ডক্টর জহুরুল ইসলাম এবং আরিফুর রহমান ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন। কারণ আমাদের ডক্টর জহুরুল ইসলাম স্যার বলেছেন যে তার মেয়ের নাম যারা, সেই অনুযায়ী ঘাসের নাম যারা। এবং আমাদের কিন্তু ইউটিউব, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন, পত্রপত্রিকায় কিন্তু অনেক ধরনের ঘাসের বিজ্ঞাপন থাকে, রসালো বিজ্ঞাপন থাকে, যে এই ঘাসটা চাষ করলে সব সমস্যার সমাধান, এই ঘাসটার ক্যালসিয়াম, ওই ঘাসটার প্রোটিন, ওই ঘাসের এই সেই দিয়ে শুধু চাকচিক্য। আপনারা জানেন যে ইউটিউব, ফেসবুকে চাকচিক্য না হলে ভিউ হয় না। আর ইউটিউবার বা ফেসবুকাররা কি করে, ওই ভিউর জন্যই কিন্তু ওই চাকচিক্যটা দেখায়। কিন্তু রিয়েল ভাবে যদি কেউ গরুর খামার করতে চান, ভালো করতে চান, ডেইরি খামার করে ভালো করতে চান, সবাইকে বলবো যে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতায়, সেই 2000 সাল থেকে তো সাংবাদিকতা শুরু করেছি, 2003 সাল থেকে কৃষিতে সাক্ষাৎ স্যারের সাথে, তারপর 2005 সাল থেকে বাংলা ভিশন জিটিভি হয়ে আজকের পর্যন্ত আমি যত ঘাস দেখেছি, সব থেকে বেশি উৎপাদনশীল যারা ঘাস। যদি আপনার জমি যদি ভালো হয়, যদি ভালো পরিচর্যা হয়, বছরে 11 বার কাটিং দিতে পারবেন, 11 বার কেটে খাওয়াতে পারবেন। আর যদি 3 মাসের বেশি সময় রাখেন, সেটা দিয়ে আপনি কাটিং তৈরি করতে পারবেন। 3 মাসের আগের যে কাটিংটা ভালো হবে না, খারাপ হবে। এই হলো আমার কথা। এবং যদি কেউ গরুর খামার করে ভালো করতে চান, গরুর খামার করে সফলতা অর্জন করতে চান, গো খাদ্যের এই ঊর্ধ্ব গতি, সেখান থেকে যদি নিজেকে সেভ করতে চান,
সবাইরে বলবো জারা ঘাস করুন। জারা ঘাসের বিকল্প আর কোনো ঘাস নাই। জারা ঘাসের বিকল্প আর কোনো ঘাস নাই। হ্যাঁ, যদি আপনি আরো ঘাস চাষ করতে চান, আপনি ভুট্টা করবেন, সাইলেজ করে রেখে দিবেন সারা বছরের জন্য। বাট যারা ভুট্টা, এর বাইরে যাদের আছে অনেক পানি জমি, তারা আপনারা জার্মান লাগাতে পারেন, অজানা লাগাতে পারেন, সেটা আলাদা। বাট জারার সাথে কম্পিটিশন করে জামরার ধারে কাছে দাঁড়ানোর মতন আর কোনো ঘাস বর্তমানে বাংলাদেশে চাষ হয় না। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। এখন রমজান মাস, মাহে রমজানের শুভেচ্ছা রইল। সামনে ঈদ, ঈদেরও অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।